Dear students, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintaining the health rules. ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 4 বছর মেয়াদী বিবিএ অনার্স কোর্সের কোর্স কোড 212405, কোর্স নেম প্রিন্সিপালস অফ মার্কেটিং এর পঞ্চম অধ্যায় কাস্টমার ড্রাইভিং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ খালেদ হাসান, লেকচারার, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। প্রথমেই আলোচনা করব ডিফিনেশন অফ মার্কেট সেগমেন্টেশন নিয়ে, তারপর বেনিফিটস অফ মার্কেট সেগমেন্টেশন, definition of market targeting, what do you mean by differentiation, definition of market positioning, and সর্বশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব strategies for market positioning। আমরা প্রথমে আলোচনা করব definition of market segmentation নিয়ে, অর্থাৎ বাজার বিভক্তিকরণের সংজ্ঞা নিয়ে। বাজার বিভক্তিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমগ্র বাজারকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে কার্যকর বাজারজাতকরণ মিশ্রণ উন্নয়নের মাধ্যমে প্রতিটি বাজার অংশের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করা, অর্থাৎ সমগ্র বাজারকে বাজারের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন উপবিভাগে বা উপবাজারে খণ্ড খণ্ড ভাগে ভাগ করে ভোক্তাদের খুব কাছাকাছি এসে পণ্যটি ভোক্তার কাছে বিক্রয় করার জন্য যে কাজ করা হয় সেটাকে আমরা বলছি বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর মতে মার্কেট সেগমেন্টেশন ইজ ডিভাইডিং এ মার্কেট ইনটু smaller groups of buyers with distinct needs, characteristics or behaviors that might require separate marketing strategies or mixes। অর্থাৎ ফিলিপ কটলারের মতে বাজার বিভক্তিকরণ হচ্ছে একটি বাজারকে স্বতন্ত্র প্রয়োজন, বৈশিষ্ট্য বা আচরণ সমন্বিত ক্ষুদ্র ক্ষুদ্র ক্রেতা দলে ভাগ করা, যাদের পৃথক পৃথক বাজারজাতকরণ কৌশল বা মিশ্রণ প্রয়োজন হতে পারে। বাজার বিভক্তিকরণের মাধ্যমে খুব সহজেই সমজাতীয় ক্রেতাদের এক শ্রেণীতে আবদ্ধ করা যায়, অর্থাৎ বাজারকে বিভিন্ন উপবাজার বা উপবিভাগে ভাগ করা যায়, যার মাধ্যমে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন উদ্দেশ্য সহজেই অর্জন করা যায় এবং বাজার বিভক্তিকরণ করে সম্পদের দক্ষ ও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়। অর্থাৎ সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানের উদ্দেশ্যে একটি বৃহৎ বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্য, আচরণ বা প্রয়োজনের ভিত্তিতে কতিপয় উপবাজার বা উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকেই আমরা বলছিল বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণের করলে যে উপকার পাওয়া যায় সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। অর্থাৎ
বেনিফিটস অফ মার্কেট সেগমেন্টেশন, অর্থাৎ বাজার বিভক্তিকরণ করলে ভোক্তা এবং বাজারজাতকারী উভয়ই উপকৃত হয়। অর্থাৎ বাজার বিভক্তিকরণের মাধ্যমে ভোক্তাদের যেমন সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করা যায়, তেমনি বাজারজাতকারী অতি সহজে তার উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। অর্থাৎ বাজার বিভক্তিকরণ করলে ভোক্তা এবং বাজারজাতকারী উভয়ে যে উপকৃত হয়, অর্থাৎ কিভাবে তারা উপকার পেয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে যেটি আছে আইডেন্টিফাইং হোমোজেনিয়াস কনজুমার্স, অর্থাৎ সমজাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ। বাজার বিভক্তিকরণের মাধ্যমে সমজাতীয় ভোক্তাদের খুব সহজে আলাদা করা যায়, কারণ একই বৈশিষ্ট্য, আচরণ ও প্রয়োজন সম্মিলিত ক্রেতাদের এক শ্রেণীতে বাজার বিভক্তিকরণের মাধ্যমে আবদ্ধ করা হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট আছে ডেভেলপিং ইফেক্টিভ মার্কেটিং মিক্স, অর্থাৎ কার্যকর বাজারজাতকরণ মিশ্রণের উন্নয়ন। বাজারজাতকরণ মিশ্রণ বলতে বাজারজাতকরণের 4টা উপাদান, অর্থাৎ 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশনের মধ্যে সঠিক সমন্বয় করে কিভাবে বাজারজাতকরণকে আরও উন্নতি করা যায়, সেই বিষয়গুলো বাজার বিভক্তিকরণের মাধ্যমে সহজ করা যায়। অর্থাৎ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বাজারজাতকারী তার সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক বাজার অংশ নির্বাচন করে উক্ত বাজার অংশের জন্য কার্যকর বাজারজাতকরণ মিশ্রণ উন্নয়ন করতে পারে। তৃতীয় যে বিষয়টি আছে টু স্যাটিসফাই কনজিউমার্স, অর্থাৎ বাজারজাতকরণের মূল উদ্দেশ্যই হচ্ছে কাস্টমারের সন্তুষ্টি বিধান করা, আর এই কাজটা আরও সহজ হয় যদি বাজারকে বিভক্তিকরণ করা যায়। অর্থাৎ বাজার বিভক্তিকরণের মাধ্যমে প্রতিটি বাজার অংশের রুচি, পছন্দ ও চাহিদা অনুসারে বাজারজাতকরণ কর্মকাণ্ড গ্রহণ করা হয়, ফলে ভোক্তারা খুব সহজেই পণ্যটি ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করতে পারে। 4 নম্বরে যে বিষয়টি আছে ইনক্রিজিং সেলস, অর্থাৎ বিক্রয় বৃদ্ধি। বিক্রয় বৃদ্ধি তখনই হবে যখন পণ্যটি ভোক্তারা বারংবার ক্রয় করবে বা নিয়মিতভাবে ক্রয় করবে। ভোক্তা বা কাস্টমার যত বেশি পণ্যটি ক্রয় করবে, কোম্পানির বিক্রয় তত বেশি বৃদ্ধি পাবে। আর বিক্রয় বৃদ্ধি করার জন্য অবশ্যই বাজারকে বিভিন্ন অংশে বা বিভিন্ন ভাগে বা উপবিভাগে খণ্ড খণ্ড করে ভাগ করতে হবে, কারণ বাজার বিভক্তিকরণ করলে পণ্যটি উপযুক্ত স্থানে সঠিক মূল্যে সঠিক সময়ে খুব সহজেই ভোক্তাদের কাছে বিভিন্ন বন্টন প্রণালীর মাধ্যমে পৌঁছানো সম্ভব হয় বা সরবরাহ করা সম্ভব হয়, যার ফলে কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেলে কোম্পানির উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে কোম্পানির মুনাফাও বৃদ্ধি পাবে। এরপরে আছে ইনক্রিজিং মার্কেট অপরচুনিটিস, অর্থাৎ বাজার সুযোগ বৃদ্ধি। বাজার বিভক্তিকরণের মাধ্যমে বাজারজাতকারী কোম্পানি টার্গেট কাস্টমারের খুব কাছাকাছি আসতে পারে, ফলে ভোক্তাদের বৈশিষ্ট্যের যে কোনো পরিবর্তনের সাথে নিজের কৌশলকে খাপ খাওয়াতে পারে, যাতে প্রতিযোগিতার তুলনায় বাজারে নিজের সুযোগ বৃদ্ধি করতে পারে বা খুব সহজে বাজারে অবস্থান গ্রহণ করতে পারে। এরপরে আছে প্রিপারিং মার্কেটিং বাজেট, অর্থাৎ বাজারজাতকরণ বাজেট প্রণয়ন। বাজারকে যখন খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করা হয়, তখন প্রত্যেকটি বাজারে কি পরিমাণ মূলধন প্রয়োজন বা ওই বাজারের পণ্য সরবরাহের জন্য সেই পণ্যের উৎপাদনের পিছনে কি পরিমাণ টাকার মূলধন বা সম্পদের প্রয়োজন, সেটা বাজার বিভক্তিকরণের মাধ্যমে আগে থেকেই
কোম্পানি তার বাজেটটা নির্ধারণ করতে পারে। এর ফলে বাজারজাতকারী সহজে তার ওই পণ্যের পিছনে কি পরিমাণ টাকা বা মূলধন লাগবে সেটা সহজে অনুমান করতে পারে। 7 নম্বর আছে প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, সম্পদের উপযুক্ত বা সুষ্ঠু ব্যবহার। বাজার বিভক্তিকরণের মাধ্যমে প্রতিটি বাজার অংশের উপযোগী পণ্য সামগ্রী তৈরি করা সম্ভব হয়। অর্থাৎ বাজার বিভক্তিকরণ করলে একটা নির্দিষ্ট বাজারের জন্য কি পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে আগে থেকে বা অনুমান করা যেমন সহজ হয়, তেমন কোম্পানির যে পরিমাণ সম্পদ আছে বা যে পরিমাণ রিসোর্সেস আছে বা ম্যাটেরিয়াল আছে সেইগুলো সুষ্ঠু বা প্রপার ইউটিলাইজেশন করা সম্ভব হয় বাজার বিভক্তিকরণের মাধ্যমে। এরপর আছে সিলেক্টিং প্রফিটেবল মার্কেট সেগমেন্টস, অর্থাৎ লাভজনক বাজার অংশ নির্বাচন। লাভজনক এবং অলাভজনক, অর্থাৎ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বাজারজাতকারী আগে থেকে জানতে পারে কোন বাজারে পণ্য বিক্রয় করলে লাভ হবে এবং কোন বাজারে পণ্য বিক্রয় করলে লাভ হবে না, বা অলাভজনক বাজার সম্পর্কে আগে থেকেই অনুমান করতে পারে বাজার বিভক্তিকরণ এর মাধ্যমে। আর যার ফলে কোম্পানি তার পণ্যটি লাভজনক বাজারে বা লাভজনক বাজার অংশ নির্বাচন করবে এবং সেখানে তার পণ্যটি সহজে বিক্রয় করবে। 9 নম্বরে আছে অ্যাপ্লিকেশন অফ মডার্ন মার্কেটিং কনসেপ্ট, আধুনিক বাজারজাতকরণ মতবাদের প্রয়োগ। আধুনিক বাজারজাতকরণ মতবাদের মূল বা মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ক্রেতাদের বা ভোক্তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন। কোম্পানিকে মুনাফা অর্জন করতে হবে কিভাবে? ভোক্তাদের বা ক্রেতাদের পণ্যটি ব্যবহার করে যাতে সর্বোচ্চ সন্তুষ্টি বা বেনিফিটস বা সুবিধা বা ভ্যালু অর্জন করতে পারে, অর্থাৎ ক্রেতা বা ভোক্তা সর্বোচ্চ বেনিফিটস পাবে, ভ্যালু পাবে এবং তার মাধ্যম দিয়ে কোম্পানি মুনাফা অর্জন করবে। আর এই কাজটি তখনই সহজ হয় যখন বাজার বিভক্তিকরণ করা হয়। এরপরে আছে টু সাকসিড ইন কম্পিটিশন, প্রতিযোগিতায় সাফল্য, সাকসিড অর্জন। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাজার বিভক্তিকরণের বিকল্প নাই, কারণ বাজার বিভক্তিকরণের মাধ্যমে বাজারজাতকারী ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারে এবং প্রতিযোগীদেরকে অধিক বেশি আকৃষ্ট করতে পারে এবং তার মাধ্যমে পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করতে পারে। 11 নম্বর আছে এস্টাবলিশিং ক্লোজ রিলেশনস উইথ কাস্টমার, ভোক্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন। বাজার বিভক্তিকরণ ভোক্তাদের নিকটবর্তী হতে ও সমকালীন ভোক্তামুখী বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। এতে ভোক্তাদের সাথে বাজারজাতকারীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। বাজার বিভক্তিকরণ করলে বাজারকে যেমন সমগ্র বাজারকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এতে করে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ বাজারজাতকারী এবং ভোক্তা খুব কাছাকাছি আসার একটা সুযোগ তৈরি হয়, যাতে করে ক্রেতার সাথে বাজারজাতকারীর আলাদা একটা সম্পর্ক তৈরি হয় আর সম্পর্কের ভিত্তিতে প্রতিনিয়ত ভোক্তা বাজারজাতকারীর পণ্যটি ক্রয় করে থাকে বা ব্যবহার করে থাকে। এরপর আছে কন্ডাক্টিং মার্কেটিং রিসার্চ, অর্থাৎ বাজারজাতকরণ গবেষণা পরিচালনা করা, কন্ডাক্টিং করা। যে কোনো গবেষণা করতে গেলে তথ্যপাত্রের প্রয়োজন হয়, আর বাজার বিভক্তিকরণ করলে নির্দিষ্ট বাজার অংশের গবেষণা কর্মকাণ্ড যেহেতু নির্দিষ্ট করা হয় বাজারটাকে, সেই বাজারের গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে ওই বাজার থেকে সহজেই বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়।
13 নম্বরে আছে ডিটারমাইনিং থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস। থ্রেটস হুমকি এবং সুযোগ। বাজারে ব্যবসা করতে গেলে যেমন হুমকি আছে, আবার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগও আছে। বাজার বিভক্তিকরণ করলে কোন বাজারটায় আমার জন্য হুমকি স্বরূপ হতে পারে, পণ্যটির বিক্রয় নাও হতে পারে, আবার কোথায় কোন বাজারে বিক্রয় করলে বেশি বিক্রয় হবে, সেটা বাজার বিভক্তিকরণের মাধ্যমে বাজারের থ্রেট সম্পর্কে জানা যায় এবং পোটেনশিয়াল বাজার সম্পর্কে বিভিন্ন ধরনের সুযোগ তৈরি হয়। এরপর আছে ইজি টু ওয়ার্ক ফর স্মল ফার্মস। ছোট প্রতিষ্ঠানের পক্ষে করা সহজ হয়। কি করা সহজ হয়? ছোট প্রতিষ্ঠান তার সম্পদ বা মূলধন অল্প, তাহলে অল্প মূলধন দিয়ে ছোট প্রতিষ্ঠান যেমন সমগ্র বাজারকে কাভার করতে পারে না বা কাভার করা সম্ভব হয় না, বা সমগ্র ভোক্তাদের সমগ্র পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। এজন্য বাজারকে যদি সেগমেন্টেশন করা হয়, বিভক্তিকরণ করা হয়, তাহলে ছোট ছোট যে কোম্পানি বা বাজারকারী প্রতিষ্ঠান আছে, তারা বাজারে একটা নির্দিষ্ট অংশকে নির্বাচন করে সিলেক্ট করে সেই অংশের ক্রেতাদের ব্যবহার উপযোগী পণ্যদ্রব্য তৈরি করতে পারে এবং সেই বাজারে এক্সেস করে বাজারে টিকে থাকা তার জন্য সহজ হয়ে থাকে। এরপর আছে টু এস্টাবলিশিং কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়। কখন সহজ হয়? যখন বাজারটাকে বিভক্তিকরণ করা হয়। কারণ সমগ্র বাজারকে নিয়ন্ত্রণ করা যেমন কঠিন, নিয়ন্ত্রণ করতে গেলে অনেক বেশি কৌশল অবলম্বন করতে হয়, অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় বা অনেক বেশি লোকবলের প্রয়োজন হয়। ঠিক বাজারটাকে যদি ছোট ছোট ভাগে ভাগ করা হয়, তাহলে খুব সহজেই ছোট ছোট বাজারকে কন্ট্রোল করা সহজ হয়ে থাকে। অর্থাৎ বাজার বিভক্তিকরণের যে বিভিন্ন ধরনের সুবিধাগুলো আছে, যে সুবিধাগুলো ভোক্তাও গ্রহণ করে থাকে এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানও গ্রহণ করে থাকে, সেগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এর পরের আলোচনায় আসবো ডেফিনেশন অফ মার্কেট টার্গেটিং, অর্থাৎ বাজার বিভক্তিকরণের মাধ্যমে অর্থাৎ বাজার লক্ষ্যায়ন এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। বাজার লক্ষ্যায়নের সংজ্ঞা বা বাজার লক্ষ্যায়ন বলতে কি বোঝায়, সেটা বোঝাতে গেলে আমরা প্রথমে যে কাজটি করতে হবে, বাজার বিভক্তিকরণ করতে হবে, তারপরেই মার্কেটিং টার্গেটিং অর্থাৎ বাজার লক্ষ্যায়নের কাজটি আসে। তাই বাজার বিভক্তিকরণের মাধ্যমে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক বাজার বিভাগের আকর্ষণীয়তা মূল্যায়ন করে এক বা একাধিক বাজার বিভাগ নির্বাচনকে বাজার লক্ষ্যায়ন বলে। বাজার লক্ষ্যায়নের মাধ্যমে কোম্পানি তার সামর্থ্য অনুযায়ী বাজার বিভাগ বেছে নিতে পারে। অর্থাৎ আগে মার্কেট সেগমেন্টেশন করতে হবে, সেগমেন্টেশন করার পরে প্রত্যেকটি বিভাগ বা উপবিভাগ আছে, সেই বিভাগের আকর্ষণীয়তা যাচাই করতে হবে, মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পরে যে কোনো একটি বা একাধিক বাজারকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কোম্পানি সেই সিলেক্টেড বাজারে পণ্যটি বিক্রয় করবে। এতে করে তার যে সামর্থ্য আছে, সে সামর্থ্য দিয়ে বাজার বিভাগকে দখল করতে পারে বা বাজারে পণ্যটি বিক্রয় করতে পারে। এ সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গেরি আর্মস্ট্রং বলেন, মার্কেট টার্গেটিং ইজ দ্য প্রসেস অফ ইভালুয়েটিং ইচ মার্কেট সেগমেন্টস অ্যাট্রাক্টিভনেস and selecting one or more market segments to enter। অর্থাৎ প্রতিটি বাজার অংশের আকর্ষণীয়তা মূল্যায়ন করে প্রবেশের জন্য এক বা একাধিক বাজার বিভাগ নির্বাচন করাকে বাজার লক্ষ্যায়ন বলে। অর্থাৎ বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বাজার বিভাগগুলোর আকর্ষণীয়তা মূল্যায়ন করে এক বা একাধিক বাজার নির্বাচন করার প্রক্রিয়া বা নির্বাচন করাকে বাজার লক্ষ্যায়ন বলে।
এরপরে যে বিষয়টি আছে সেটা হলো হোয়াট ডু ইউ মিন বাই ডিফারেন্টেশন, পৃথকীকরণ। পৃথকীকরণ বলতে কি বোঝায়? এটা হলো ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের তৃতীয় ধাপ। অর্থাৎ প্রথমে মার্কেট সেগমেন্টেশন হয়ে গেছে, মার্কেট টার্গেটিংও হয়ে গেছে, এর পরের ধাপটি হলো ডিফারেন্টিয়েশন, পৃথকীকরণ। পৃথকীকরণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে কোম্পানি অর্থপূর্ণ ও মূল্যবান বৈশিষ্ট্যের ভিত্তিতে নিজের অর্পণকে মানে নিজের পণ্যকে প্রতিযোগীদের অর্পণ বা পণ্য থেকে পৃথকভাবে উপস্থাপন করে। কোম্পানি বিভিন্নভাবে তার অর্পণকে প্রতিযোগীদের অর্পণ থেকে পৃথক করতে পারে। অর্থাৎ বাজারে কোম্পানি বা বাজারজাতকারী প্রতিষ্ঠান তার পণ্যটি বিক্রয় করতে গেলে পাশাপাশি আরো অনেকগুলো কোম্পানি সেই ধরনের পণ্য বাজারে বিক্রয় করছে। তাহলে বাজারজাতকারী কোম্পানির পণ্যটি ক্রেতার কাছে সহজে বিক্রয় করার জন্য নিজের পণ্যটিকে বিভিন্ন মূল্যবান বৈশিষ্ট্যের ভিত্তিতে সেপারেট করতে হবে, স্বতন্ত্র করতে হবে, আলাদা করতে হবে, অ্যাট্রাকটিভনেস করতে হবে, যাতে করে নতুনত্ব আনতে হবে। কারণ ভোক্তারা, কাস্টমাররা সবসময় নতুনত্ব কিছু চাই। তাই অন্য প্রতিযোগীদের পণ্যের তুলনায় নিজের পণ্যটাকে আরো বেশি কিভাবে আকৃষ্ট করে বা ভোক্তার কাছে সহজে গ্রহণযোগ্য হয়, সেজন্য অন্য কোম্পানির প্রতিযোগী পণ্য থেকে নিজের পণ্যটাকে আলাদাভাবে উপস্থাপন করাকে আমরা বলছিলাম ডিফারেন্টিয়েশন। এ সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, ডিফারেন্টিয়েশন ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্টিয়েটিং দ্য মার্কেট অফারিং টু ক্রিয়েট সুপিরিয়র কাস্টমার ভ্যালু। অর্থাৎ সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির জন্য বাজার অর্পণকে পৃথকভাবে উপস্থাপন করাকে পৃথকীকরণ বলে। অর্থাৎ যদি বাজারটাকে সহজে পৃথকীকরণ করা যায়, তাহলে কোম্পানি দীর্ঘদিন ধরে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। অর্থাৎ তার জন্য বাজারে টিকে থাকা সহজ হয় প্রতিযোগীর পণ্যের তুলনায়, যদি তার পণ্যটি ডিফারেন্টিয়েশন হয়, আলাদা হয় অন্য কোম্পানির পণ্য থেকে। যতক্ষণ চিপারেট থাকবে ততক্ষণ তার পণ্যটির প্রতি ক্রেতারা, পণ্য ক্রয়ের প্রতি তার আগ্রহটা তত বেশি থাকে। এতে করে দীর্ঘদিন ধরে বাজারজাতকারী প্রতিষ্ঠান টিকে থাকতে পারে। এ সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর মতে, আচ্ছা, এরপরে যে বিষয়টি আছে সেটি হলো ডিফিনেশন অফ মার্কেট পজিশনিং। ডিফিনেশন অফ মার্কেট পজিশনিং এর বাংলা বাজারে অবস্থান গ্রহণের সংজ্ঞা। বাজারে অবস্থান গ্রহণ, এটা হলো চতুর্থ ধাপ ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের বা উন্নয়নের বা কার্যক্রমের শেষ ধাপ। অর্থাৎ প্রথমে মার্কেট সেগমেন্টেশন হয়ে গেছে, মার্কেট টার্গেটিং হয়ে গেছে, ডিফারেন্টিয়েশন হয়ে গেছে, এরপর আসছে মার্কেট পজিশনিং, বাজারে অবস্থান গ্রহণ। প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতার মনে নিজের পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, ভাবমূর্তি দ্বারা স্থান করে নেওয়াকে বাজারে অবস্থান গ্রহণ বলে। তাহলে বাজারে অবস্থান গ্রহণ করতে গেলে কি করতে হবে? বাজারে যে প্রতিযোগীদের যে পণ্যটি আছে সেই পণ্যের সাথে নিজের পণ্যের যে গুণাগুণ, বৈশিষ্ট্য ও ভাবমূর্তি, এই তিনটা বৈশিষ্ট্য দ্বারা পণ্যের ক্রেতা এই পণ্যটিকে আলাদা মনে করবে, যাতে করে মনে করবে যে এই পণ্যটি ব্যবহার করলে সে অন্যরকম তৃপ্তি পাবে বা সুবিধা পাবে। সেজন্য এই পণ্যটি সম্পর্কে তার একটা আস্থা অর্জন হবে
এবং তার মনে স্থান করে নেবে। এই স্থান করে নেওয়াটাকে আমরা বলছিল মার্কেট পজিশনিং। আর মার্কেট পজিশনিং যদি হয়ে যায় তাহলে পণ্যের অবস্থান গ্রহণ কোম্পানির ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করে। অবস্থান গ্রহণ যখন হয়ে যাবে, ক্রেতা সব দেখা যাচ্ছে যে মার্কেটে ম্যাক্সিমাম ক্রেতা পণ্যটি ব্যবহার করছে, বারবার ব্যবহার করছে, তাহলে ওই কোম্পানির সম্পর্কে অন্যান্য ক্রেতাদের আলাদা একটা দৃষ্টি হবে বা আলাদা একটা আগ্রহ সৃষ্টি হবে, বা কোম্পানির সুনাম বা ভাবমূর্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। উদাহরণ হিসেবে বলা যায়, গাড়ির জগতে মার্সিডিজ দামি ও বিলাসবহুল গাড়ি হিসাবে, টয়োটো মিতব্যয়ী ও সহজ মেরামতযোগ্য গাড়ি হিসাবে, এবং সুজুকি ও মারুতি স্বল্পমূল্যের গাড়ি হিসেবে ক্রেতাদের মনে স্থান করে নিয়েছে। সবাই জানে যে সুজুকি ও মারুতি গাড়ি যদি ক্রয় করা হয় তার মূল্য কম হবে, এবং টয়োটো যদি কোম্পানি হয় তাহলে সেই গাড়িটার সহজে মেরামত করা হয় এবং মেরামত মিতব্যয়ী হয়, অর্থাৎ জ্বালানি খরচটা অনেক কম হয়ে থাকে। এইভাবে পণ্যের গুণাগুণ বা ভাবমূর্তি বা বৈশিষ্ট্য দ্বারা পণ্যটি ক্রেতার মনে আলাদাভাবে অবস্থান গ্রহণ করবে। অবস্থান গ্রহণ করাকে আমরা বলছিল মার্কেট পজিশনিং। মার্কেট পজিশনিং সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, মার্কেট পজিশনিং ইজ দ্য অ্যারেঞ্জিং ফর এ প্রোডাক্ট টু অকুপাই এ ক্লিয়ার, ডিস্টিংটিভ অ্যান্ড ডিজারেবল প্লেস রিলেটিভ টু কম্পিটিং প্রোডাক্টস ইন দ্য মাইন্ডস অফ টার্গেট কনজুমার্স। অর্থাৎ লক্ষ্য ভোক্তাদের বা লক্ষ্য বাজারের টার্গেট কনজুমারের মনে প্রতিযোগী পণ্যের তুলনায় কোনো পণ্যের স্পষ্ট পার্থক্যসূচক ও কাঙ্ক্ষিত স্থান অর্জনের প্রচেষ্টাকে বাজারে অবস্থান বলে। বাজারে অবস্থান গ্রহণের ফলে ক্রেতার মনে পণ্যের অবস্থান আলাদাভাবে সৃষ্টি হয়, যাতে করে ক্রেতা নিয়মিতভাবে বারংবার পণ্যটি ক্রয় করে, কারণ ওই পণ্যের প্রতি আলাদা একটা আস্থা তৈরি হয়ে গেছে। আমাদের দেশে যেমন জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাটার আলাদা যেমন সুনাম আছে, অ্যাপেক্সের আলাদা যেমন সুনাম আছে, এই প্রোডাক্টগুলোর প্রতি ক্রেতার মনে আলাদা একটা জায়গা আছে। এই জন্য ক্রেতা বারবার অ্যাপেক্সের অথবা বাটা কোম্পানির শু বা বিভিন্ন ধরনের স্যান্ডেল ক্রয় করে থাকে। আর এই ক্রয় করে বাটা বা অ্যাপেক্স কোম্পানি ক্রেতার মনে জায়গা দখল করে নিছে। এই জায়গা দখল করে নেওয়াটাকে বলছিল মার্কেট পজিশনিং। অর্থাৎ প্রতিযোগী পণ্যের তুলনায় ভোক্তার মনে কোনো পণ্যের স্বতন্ত্র ধারণা সৃষ্টি এবং কাঙ্ক্ষিত স্থান দখল করে নেওয়াকে বাজারে অবস্থান গ্রহণ বলে। এরপরে আমরা যে বিষয়গুলো দেখব, বাজারে অবস্থান গ্রহণ করতে গেলে কোম্পানিকে কি কি কৌশল অবলম্বন করতে হয়। অর্থাৎ প্রত্যেকেই তো চাবে বাজারে অবস্থান গ্রহণ করতে, প্রতিটা কোম্পানি চাবে। এখন প্রত্যেকটা কোম্পানিকে কিছু কৌশল, টেকনিক্স বা স্ট্র্যাটেজিস গ্রহণ করতে হয় অন্য কোম্পানির পণ্য থেকে নিজের পণ্যটার সম্পর্কে ক্রেতার মনে অবস্থান গ্রহণের জন্য। সেই কৌশলগুলো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। চিত্রে আছে ভোক্তাদের মনে অবস্থান গ্রহণ, ক্রেতার মনে অবস্থান গ্রহণ করতে গেলে প্রথমে যে কৌশলটি অবলম্বন করতে হয় সেটা হলো পণ্যের বৈশিষ্ট্যগত বা বৈশিষ্ট্য ভিত্তিক শ্রেণীবিভাগ করতে হবে। পণ্যের উপকারিতা ভিত্তিক, পণ্যের গুণগত মান ভিত্তিক, পণ্যের ব্যবহার ভিত্তিক, পণ্যের শ্রেণী ভিত্তিক, পণ্যের ব্যবহারকারী ভিত্তিক, প্রতিযোগী ভিত্তিক ও সাংস্কৃতিক চিহ্ন ভিত্তিক। এই কৌশলগুলো আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আলোচনা করেছি। প্রথমে আছে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস স্ট্র্যাটেজি, অর্থাৎ পণ্যের বৈশিষ্ট্য ভিত্তিক কৌশল। পণ্যের বিশেষ কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোম্পানি ভোক্তার মনে পণ্যের অবস্থান সৃষ্টি করতে
পারে। পণ্যের বিশেষ কোনো বৈশিষ্ট্য, প্রত্যেকটা পণ্যেরই কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে। যেমন টেলিভিশন মানে সনি, সনি টেলিভিশন, সনি টেলিভিশন এ ছবি ঝকঝকা চকচকা হয়, এরকম একটা কনসেপ্ট আগে থেকেই ক্রেতার মনে রয়েছে। তাই এই এই পণ্যটার যে ঝকঝকে চকচক হয়, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যটাকে আলাদা করতে হবে। আলাদা করলেই ক্রেতার মনে সহজে পণ্যটি সম্পর্কে জায়গা তৈরি হবে। দ্বিতীয় নম্বর যে কৌশল আছে, প্রোডাক্ট বেনিফিটস স্ট্র্যাটেজি, পণ্যের উপকারিতা ভিত্তিক কৌশল। গ্রাহকের চাহিদা মেটাতে বা উপকার প্রদান করতে পারে এরূপ সুবিধা পণ্যের সাথে যুক্ত করে ক্রেতার মনে অবস্থান গ্রহণ করা যায়। অর্থাৎ একটা পণ্য আছে, সেই পণ্যটি ক্রেতার চাহিদা মেটাবে, পাশাপাশি উপকারও করবে। অর্থাৎ একটা কাজ করার পাশাপাশি আর একটা কাজও করবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, পেপসোডেন্ট টুথপেস্ট দাঁতের ক্ষয় রোধক হিসাবে ক্রেতাদের মনে অবস্থান নিয়েছে। কারণ টুথপেস্ট ব্যবহার করে ক্রেতা মুখের দুর্গন্ধ বা মুখটা পরিষ্কার করার জন্য খাওয়ার পরে, কিন্তু পেপসোডেন্ট যদি মুখ পরিষ্কারও হয়, দুর্গন্ধ দূর হয়, সেই সাথে যদি ক্ষয় রোধও করে, অর্থাৎ পণ্যটি যদি আর একটা উপকার যোগ হয়, পণ্যটি ব্যবহার করলে আর একটা উপকার পায়, তাহলে পণ্য ক্রয়ের প্রতি ক্রেতার আগ্রহ তৈরি হবে, বাজারে অবস্থান গ্রহণ করা সহজ হবে। 3 নম্বর আছে প্রোডাক্ট প্রাইস কোয়ালিটি স্ট্র্যাটেজি, পণ্যের মূল্য গুণগত মান ভিত্তিক কৌশল। এর মাধ্যমে কোম্পানি ক্রেতাদের মনে তার পণ্যের অবস্থান সৃষ্টি করতে পারে। 4 নম্বর আছে প্রোডাক্ট ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি, পণ্যের ব্যবহার ভিত্তিক কৌশল। 4 নম্বর, পণ্য ব্যবহারের উপলক্ষ অনুযায়ী কোম্পানি ক্রেতার মনে তার পণ্যের অবস্থান সৃষ্টি করতে পারে। পণ্য ব্যবহারের উপলক্ষ, যেমন উদাহরণ হিসেবে বলা যায় ট্যাং গরমের সময় ঠান্ডা পানিতে শরবত হিসাবে এবং শীতের সময় গরম পানিতে শরবত হিসাবে ক্রেতাদের মনে অবস্থান নিয়েছে। তাহলে ট্যাং একটা প্রোডাক্ট, পণ্য, যেটা উভয় সিজনেই ব্যবহার করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, পণ্যের ব্যবহারটা দুইভাবেই হচ্ছে। পণ্যের ব্যবহার যত শ্রেণী বিভাগ করা যাবে, ব্যবহার যতভাবে ব্যবহার করা যাবে, পণ্যের প্রতি আকৃষ্ট তত বেশি হবে। এরপরে আছে প্রোডাক্ট ক্লাসেস স্ট্র্যাটেজি, পণ্যের শ্রেণীভিত্তিক কৌশল। প্রোডাক্ট ক্লাসেস স্ট্র্যাটেজি, বাজারজাতকারী পণ্যের শ্রেণীর ভিত্তিতে ক্রেতার মনে পণ্যের অবস্থান সৃষ্টি করতে পারে। পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে হবে, যাতে করে ক্রেতা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ী পণ্যগুলো ক্রয় করতে পারে। 6 নম্বরে আছে প্রোডাক্ট ইউজার স্ট্র্যাটেজি, অর্থাৎ পণ্যের ব্যবহার ভিত্তিক কৌশল। পণ্যের ব্যবহারকারীদের শ্রেণী অনুযায়ী বাজারজাতকারী পণ্যের অবস্থান সৃষ্টি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ভোক্তাদের শ্রেণী অনুযায়ী বর্তমানে 4 ধরনের সানসিল্ক শ্যাম্পু বাজারজাতকরণ করা হয়। অর্থাৎ পণ্যের ব্যবহার ভিত্তিক কৌশল। এমন একজন ভোক্তা আছে যার শ্যাম্পুর মাথায় দেওয়ার প্রয়োজন, কিন্তু তার পকেটে আছে 1 টাকা, কিন্তু 1 টাকা মূল্যমানের শ্যাম্পু যদি বাজারে না থাকে, তাহলে কিন্তু সে পণ্যটি ব্যবহার করতে পারবে না। তাই ভোক্তার চাহিদা অনুযায়ী প্রাইসিং করতে হবে আলাদা আলাদাভাবে। যেমন 2 টাকা দামের শ্যাম্পু আছে, 1 টাকা দামের শ্যাম্পু আছে, আবার বোতলের শ্যাম্পু আছে। তাই ভোক্তা তার ব্যবহারকারী বা ভোক্তা তার প্রয়োজন অনুসারে বা সামর্থ্য অনুযায়ী যাতে পণ্যটি ক্রয় করতে পারে, সেই দিকটা বা সেই কৌশলটাও অবলম্বন করতে হবে বাজারে অবস্থান গ্রহণের জন্য। ঠিক 7 নম্বর আছে এগেইনস্ট এ কম্পিটিটরস স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রতিযোগীর প্রেক্ষিতে কৌশল।
এই কৌশলের অধীনে পণ্যকে প্রতিযোগী কোম্পানির পণ্যের বিপরীতে দাঁড় করে ক্রেতার মনে অবস্থান সৃষ্টি করা হয়। অর্থাৎ আমার পণ্যটি বাজারে যে অন্যান্য যে কোম্পানির পণ্য আছে তার সামনে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে পণ্যের বিভিন্ন গুণাগুণ তুলে ধরতে হবে, যাতে করে সহজে কম্পেয়ার করে ক্রেতা পণ্যটি ক্রয় করতে পারে। সর্বশেষ যেটা আছে কালচার সিম্বলস স্ট্র্যাটেজি। সাংস্কৃতিক চিহ্নের ভিত্তিতে কোম্পানি ক্রেতার মনে তার পণ্যের অবস্থান সৃষ্টি করতে পারে। যেমন সাংস্কৃতিক চিহ্ন, যেমন বার্মিজ লুঙ্গি ও চাদর পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সংস্কৃতি বহন করে, কারণ উপজাতিরা এ জাতীয় পোশাক তৈরি ক্রয় ও ব্যবহার করে। তাই উপরোক্ত বিষয়গুলো বা এই কৌশলগুলো যে কোম্পানি যত সহজে অবলম্বন করতে পারবে, সেই কোম্পানির বাজারে অবস্থান গ্রহণ তত সহজ হবে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হলো ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের বিভিন্ন ধাপ বা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, বা ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল নকশানের যে পদক্ষেপগুলো আছে সেইটা, সেই সাথে ক্রেতামুখী বাজারজাতকরণের যে 4টা পদক্ষেপ আছে এই পদক্ষেপগুলোকে আরো কিভাবে উন্নয়ন করা যায় সে সম্পর্কে বিভিন্ন কৌশলগুলো আলোচনা করলাম, সুবিধাগুলো আলোচনা করলাম। আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।